মহান স্বাধীনতা দিবস আজ। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ৭১-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। দিনের আলো ফোটার পরপরই সেখানে আসেন রাষ্ট্রপতি। এরপর জাতির বীর সন্তানদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে নামে সর্বস্তরের জনতার ঢল। এই নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থান, জাতীয় স্বার্থে ঐকমত্যে গুরুত্ব। মার্চের শহীদ পরিবারের খোঁজ রাখেনি বিগত সরকার, স্বীকৃতি না মেলাতে আক্ষেপ। স্বাধীনতার ৫৫ বছরে মেলেনি অর্থনীতির সুফল, সুশাসন ন্যায় বিচারেই মিলবে মুক্তি। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া সংবাদে আরও যা থাকছে: চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সামরিক সহযোগিতা নিয়ে হতে পারে আলোচনা। না ফেরার দেশে সংস্কৃতিজন সঞ্জিদা খাতুন, ধানমন্ডির ছায়ানট ভবনে শ্রদ্ধা দুপুরে। শুনছিলেন শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় ৭১-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান ৭১-এর স্বাধীনতাকেই রক্ষা করছে ২৪-এর গণঅভ্যুত্থান। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। আত্মত্যাগে বলিয়ান জাতির মুক্তিকামী শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। দিনের আলো ফুটতে না ফুটতেই ৭১-এর বীর সেনানীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শহীদ বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় রাষ্ট্রীয় অভিবাদন জানায় সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বের কথা তুলে ধরেন উপদেষ্টারাও। বলেন ৭১-এর স্বাধীনতাকেই রক্ষা করছে ২৪-এর গণঅভ্যুত্থান। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে বলেও মনে করেন তারা। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য, আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। একটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের নেতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও নানা দেশের কূটনীতিকেরা। এরপর সবার জন্য উন্মুক্ত হয় শহীদ বেদি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সকাল থেকেই তো সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে আপনি সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর যারা যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা এই স্বাধীনতার চেতনা নিয়ে কি বলছেন?
দেখুন, এই যে আজকের যে স্বাধীনতা দিবস, এটি কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে। যখন আসলে বাংলাদেশ থেকে একটি সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মধ্যেও বারবার সেই কথাটাই ঘুরে আসছে। একদম সকালের যে রাষ্ট্রের নিয়ম বা রাষ্ট্রের আচার, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের জন্য এই সাভার স্মৃতিসৌধের প্রধান যে গেট, প্রধান ফটক খুলে দেওয়া হয়। তারপর মানুষজন, সাধারণ মানুষও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। আমরা দেখেছি শুধুমাত্র যে সাধারণ মানুষ এসেছেন এমনই নয়, বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠন তারাও কিন্তু এসেছেন। বিশেষ করে আমরা দেখছিলাম যে বিএনপি কিন্তু এসেছিল, এবং বিএনপির পক্ষ থেকে আমরা বিএনপির সঙ্গে কথা বলার চেষ্টা করি। তখন কিন্তু বিএনপি যিনি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি বলছিলেন যে আসলে এই যে নতুন যে গণ অভ্যুত্থান 2024-এর 5ই আগস্টের যে ফল এসেছে গণ অভ্যুত্থানের, সেই অভ্যুত্থানকে আসলে দ্বিতীয় স্বাধীনতা বলার সুযোগ নেই বলে তিনি মনে করেন। এবং তিনি বলছেন যে দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলছে তারা আসলে 71-এর যে মহান মুক্তিযুদ্ধ সেটাকে ছোট করে দেখছে, এমন মন্তব্য তিনি করেছেন। এবং এর প্রেক্ষাপটে আমরা একেবারেই নতুন সদ্য গঠিত যে দলটি জাতীয় নাগরিক পার্টি, তাদের যিনি নেতা এসেছিলেন অর্থাৎ নাহিদ ইসলামের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এরকম করে তাদের যেই দ্বিতীয় স্বাধীনতার মন্তব্য বা কনসেপ্ট, সেটার ব্যাপারে বিএনপির মন্তব্য এমন। সেই জায়গায় কিন্তু তারা বলছিলেন যে আসলে 71 ও 24 কিন্তু আলাদা কোনোভাবে দেখতে চাইছে না এনসিপি। এবং তিনি বলছেন, অর্থাৎ নাহিদ ইসলাম বলছেন যে 71 সালে যেটা চেয়েছিল জাতি সেটা পায়নি, বিধায় এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এবং যারা 24 এবং 71-কে পরস্পর বিরোধী উল্লেখ করছে, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। সার্বিকভাবে আমরা সকাল থেকেই দেখছি যে এছাড়াও যারা বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন অঙ্গনের যারা বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, তারাও কিন্তু বলছিলেন যে এই যে গণ অভ্যুত্থানের যে প্রতিফলন, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, সেই বিষয়গুলোকে এখন গুরুত্ব দিতে হবে। অর্থাৎ রাষ্ট্র সংস্কার কাজে মনোযোগ দিতে হবে সরকারকে। সেই জন্য সবার সহযোগিতা, সব রাজনৈতিক দলের যে ঐক্যমতের প্রয়োজন, সেই ঐক্যমত ধরে রাখতে হবে, এমন কথা বলছেন। এবং দেশের বাইরে, দেশে বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। সেসব জায়গায় সবাইকে আসলে সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থেকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে, এমন মন্তব্যই সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি। সাধারণ মানুষ বলছিলেন যে আসলে 54 বছরে 71-এর স্বাধীনতা যুদ্ধ, যে কারণে এর আগের 23 বছরের স্বাধিকার আন্দোলনের যে ইতিহাস, যে কারণে এই মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু অর্জন করা সম্ভব হয়নি গত 54 বছরও। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বিভেদ, অস্থিতিশীলতা, অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক যে দুর্নীতি, অনিয়ম, সেসব রয়েছে, সমাজের রন্ধে রন্ধে অপরাধ, সেই জায়গাগুলো কিন্তু বারবার অ্যাড্রেস করছেন। এবং এই জায়গাগুলো অ্যাড্রেস করেই সাধারণ মানুষ বলছেন যে 54 বছরেও যেসব চাহিদা তাদের ছিল, সেসব চাহিদাগুলো কিন্তু তাদের পূরণ হয়নি, যে কারণে কিনা এখন এই যে 24-এর গণ অভ্যুত্থান, এরকম একটি অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে। এবং এই অভ্যুত্থানের পর সাধারণ মানুষ এখন আস্থা রাখতে চায়, এবং সাধারণ মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই সরকার যদি চেষ্টা করে বা সরকার যদি চায়, এবং সব রাজনৈতিক দল যদি ঐক্যমতে আসে, এবং তাহলেই বাংলাদেশের একটি সুন্দর সংস্কার হওয়া সম্ভব। এবং সেই সংস্কারের পরেই আসলে একটি নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। স্বাধীনতা দিবসের সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সহকর্মী বন ইবনে কামাল। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এই মুহূর্তে আপনি রাজশাহীতে শ্রদ্ধা নিবেদনের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী কি কি আয়োজন থাকছে? দেখুন, সকাল থেকে অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়েই মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এবং প্রথম প্রহর থেকেই বিভিন্ন শহীদ বেদিতে, অর্থাৎ রাজশাহীতে যেহেতু কেন্দ্রীয় শহীদ মিনার নেই, কিন্তু শিক্ষানগরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শহীদ মিনার রয়েছে, সেখানে সর্বস্তরের মানুষ কিন্তু আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এবং আমরা দেখেছি যে রাজশাহী কলেজ থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং
অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারা আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। তবে এবার একটু ব্যতিক্রম, তার কারণ হচ্ছে রমজান মাস এবং শিক্ষানগরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে, যার ফলে অন্যান্যবারের যে আনুষ্ঠানিকতা থাকে সেইবার থেকে কিছুটা হলো ভাটা পড়েছে এবং অন্যবারের তুলনায় এবার আমরা লোক সমাগম একটু কম দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু এখানে যারা আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন এবং সকাল 9টার কিছু পরেই আছে এই যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু যে আয়োজন করা হয়েছে, অর্থাৎ সেখানে কুচকাওয়াজ হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে থাকবেন এবং ডিসপ্লে প্রদর্শিত হবে এবং বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রার্থনার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বলা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং সর্বস্তরের মানুষ আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রত্যেকেই কিন্তু একই কথা বলছিলেন, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন দেখছেন এবং তারা প্রত্যাশা করছেন যে নতুন বা যারা তরুণ প্রজন্ম এগিয়ে আসছেন বাংলাদেশের কান্ডারি হিসেবে যারা এখন দেখা যাচ্ছে, ঠিক তাদের কাছে প্রত্যাশাটি অনেক বেশি এবং তারা কিন্তু বলছিলেন যে নতুন বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতা 54 বছর পরে বাংলাদেশ কতটুকু তার স্বাধীনতার লক্ষ্য অর্জন করতে পেরেছে সেই প্রসঙ্গও কিন্তু এখন এসেছে এবং তারা আশাবাদী এবং যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কিন্তু বলছিলেন যে তারা নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন কিন্তু তারা প্রত্যাশা করেন এবং তারা বলছিলেন যে হয়তো যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটি হয়তো অদূরেই এটি বাস্তবায়িত হবে এবং নতুনদের এই হাত ধরেই সেই সোনার বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। কিন্তু এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা বলছিলেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। এই মুহূর্তে আরো খবর জানাতে আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়াতে সকাল থেকে আপনি কি কি আয়োজন দেখছেন? সর্বস্তরের মানুষ তো শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, তাদের অভিব্যক্তিকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে, আর আজকে সারাদিন বগুড়াতে বিশেষ কি কি আয়োজন রয়েছে? জি, ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বগুড়া এখানে যে মুক্তির ফুলবাড়ি স্মৃতি ফলকটি রয়েছে বা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্য, সেখানে কিন্তু প্রথমে জেলা প্রশাসন, এরপরে পুলিশ প্রশাসন, এরপরে আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপরে আসলে জনসাধারণের ধীরে ধীরে তার পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং এখানে আসলে এরপরে পরবর্তীতে জেলা উপজেলা জুড়ে সব ধরনের এই যে কুচকাওয়াজ এবং অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো সীমিত পরিসরে করা হচ্ছে, কারণ আপনি জানেন যে রমজান মাসকে উপলক্ষ করে তেমন কোনো আয়োজন কিন্তু এবার নেই। তো সেই ক্ষেত্রে আসলে বগুড়া এখন বর্তমানে আমি রয়েছি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। সেই শহীদ চান্দু স্টেডিয়ামটিতে এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং কুচকাওয়াজের পরে আসলে খুব ছোট পরিসরে প্যারেড অনুষ্ঠিত হওয়ার পরে আসলে এই কুচকাওয়াজের সমাপ্তি ঘোষণা করা হবে। তো এই ইতিমধ্যে এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এসেছেন এবং একই সাথে জেলা বিএনপির যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, এখানে সাধারণ মানুষেরা রয়েছেন। তো সব মিলিয়ে আসলে এখানে বগুড়া জেলায় আপনি এই মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে চিত্রাঙ্কন এবং গরিব দুঃখী মানুষের মধ্যে খাবার বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন করে রাখা হয়েছে। এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেটি বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটি বাংলাদেশ তারা পেয়েছেন, সেই বাংলাদেশে যেন তারা সঠিকভাবে তারা সবকিছু পেতে পারেন এবং তাদের যে কথা বলার অধিকার সেটি যেন তারা ফিরে পান এবং কোনো ধরনের স্বৈরাচার যাতে আবার গড়ে উঠতে না পারে, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে সামনে যেহেতু ঈদ উল ফিতর আছে, সেই ঈদ উল ফিতরটিকে ঘিরে কোনো ধরনের সহিংসতা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের আসলে তৎপরতা থাকা দরকার সেই তৎপরতাগুলো তারা আশা করছেন এবং সেনাবাহিনীর দিকেও তারা তাকিয়ে রয়েছেন। তো এই যে সব মিলিয়ে আসলে মহান স্বাধীনতা দিবসে তাদের প্রত্যাশাটা আরো আগামীর বাংলাদেশের কাছে অনেক বেশি। তো নতুন প্রজন্ম নতুনভাবে তারা নতুন স্বাধীনতাকে দেখছে, এই প্রত্যাশাকে, এই বিষয়গুলোকে তারা যাতে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই কিন্তু তারা এখানকার যারা আগত অতিথিরা রয়েছেন তারা সেটি বলছেন। তো এই স্বাধীনতা দিবসে তাদের আরো কিছু প্রত্যাশা এবং অভিব্যক্তি রয়েছে। তারা যেটি বলছেন যে সব ধরনের যত ধরনের কুৎসা ছিল, যত ধরনের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো যেন দূর হয়ে যায়, সেটিও কিন্তু তারা প্রত্যাশা করছেন।
এখন এই শহীদচন্দ্র স্টেডিয়ামেতে কিছুক্ষণের মধ্যে আসলে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করবেন জেলা প্রশাসক। এখানে আপনার পুলিশ, আনসার, জেলখানা, ফায়ার সার্ভিস সহ প্রায় 35টি স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন এবং এখানে তারা কুচকাওয়াজে অংশগ্রহণ করা শেষ করে তারা চলে যাবেন আমরা বলে জানতে পেরেছি। তো এই মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আসলে বিভিন্ন যে বিনোদন পার্কগুলো রয়েছে সেই বিনোদন পার্কেও কিন্তু শিশুদের জন্য ফ্রিতে ঢোকার ব্যবস্থা, প্রবেশের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যত ধরনের ব্যবস্থা রাখা হয়েছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে এবং এখানকার যারা জনসাধারণ রয়েছে তারাও কিন্তু বেশ খুশি রয়েছেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জোজেফ হোসেন। এই মুহূর্তে স্বাধীনতা দিবসের আয়োজন নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে এই মুহূর্তের সবশেষ আয়োজন আপনি কেমন দেখছেন? সকাল থেকেই আপনি চট্টগ্রামের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন, আজকে সারাদিন উল্লেখযোগ্য কি কি আয়োজন রয়েছে? জি, সকালে আমরা বেলার শুরুতে একেবারে সকাল 5:51 সূর্য উদয়ের সাথে সাথে তোপরধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হয় এবং এরপরেই চট্টগ্রামের অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এখন আমরা যেখানে আছি চট্টগ্রামের এমএজি স্টেডিয়ামে, সেখানে জেলা প্রশাসনের আয়োজনে একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে, যেটি আসলে ঐতিহ্যবাহী এবং প্রত্যেক স্বাধীনতা দিবস এবং বিশেষ করে বিজয় দিবস, এই দুটো দিবসকে কেন্দ্র করে একটি বিশেষ আকর্ষণ থাকে এই কুচকাওয়াজ। যদিও এবার জাতীয়ভাবে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে ঢাকায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত না হলেও জেলা পর্যায়ে চট্টগ্রাম সহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা দেখেছি পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট, আনসার, গ্রাম পুলিশ, এছাড়া ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কুচকাওয়াজে যোগ দিয়েছেন। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়। বর্তমানে আমরা দেখছি অর্থাৎ কুচকাওয়াজের যে প্রধান মঞ্চ, সেখানে উপস্থিত আছেন জেলা প্রশাসক, ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সহ তারা এখন আসলে যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজ শুরুর জন্য অনুমতি প্রার্থনা করছেন এবং একটু পরে এই কুচকাওয়াজটি শুরু হবে। এবং চট্টগ্রামের এইবারের যে স্বাধীনতা দিবস কিছুটা ভিন্ন মাত্রা, যেহেতু রমজানের মধ্যে দিয়ে এই আনুষ্ঠানিকতা চলছে এবং স্বাধীনতা দিবসের উদযাপন হচ্ছে, ফলে দিনের প্রথম যে আনুষ্ঠানিকতা ছিল সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা দেখছি এই স্মৃতিসৌধকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও যথাযথ নেওয়া হয়েছিল এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সেখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং আমরা বেশি দেখেছি একেবারে ভোরবেলায় শিশু সহ নারীরা অনেকে এসেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ যারা 71-এর স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন রণাঙ্গনে, তারা আসলে তাদের এই যে দেশমাতৃকার টানে যারা প্রাণ দিয়েছেন তাদের সম্মান জানাতেই ছুটে এসেছিলেন। বরাবরের মতো সেই আনুষ্ঠানিকতা এখনো সেখানে চলছে। তবে এটির পাশাপাশি যেহেতু কুচকাওয়াজ একটি আনুষ্ঠানিকতা দীর্ঘদিনের ঐতিহ্য, সেটিও এখন চলমান রয়েছে এবং এইটির পরে আলোচনা সভা রয়েছে দিনব্যাপী। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই বিভিন্ন কর্মসূচি রয়েছে। কুচকাওয়াজের মধ্যে আমরা দেখছি এই রমজানের মধ্যে শিক্ষার্থীরা একেবারে সকালবেলা এই কুচকাওয়াজের প্রস্তুতি নেওয়ার জন্য তারা চলে এসেছেন এবং কয়েকদিন ধরে তারা একটি রিহার্সেল করছিলেন, মহড়া করছিলেন এবং সেটির আজকে চূড়ান্ত রূপ, অর্থাৎ আজকে তাদের এই মহড়াটির শেষে এখন আজকে চূড়ান্তভাবে তারা এই কুচকাওয়াজটি অংশ নিচ্ছে এবং সেখানে বলা যায় একটি মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিবেশন করবেন এবং এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষকরা সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন এই কুচকাওয়াজ পরিদর্শনের জন্য এবং এটি একটি যেহেতু মনোমুগ্ধকর বা সবার আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে, ফলে এখানে উপস্থিতিটাও আমরা দেখছি অন্যান্য জায়গার চেয়ে বেশি, অর্থাৎ দিনের যেহেতু বেলা বাড়ার সাথে সাথে আনুষ্ঠানিকতা বাড়ছে, ফলে বর্তমানে আমরা দেখছি কুচকাওয়াজ পরিদর্শন করছেন বিভাগীয় কমিশনার। ফলে চট্টগ্রামের যে স্বাধীনতা দিবসের যে সার্বিক আয়োজন সেটি সম্পূর্ণ ভালোভাবে চলছে এখন পর্যন্ত বলা চলে এবং সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষণীয়। চট্টগ্রাম থেকে স্বাধীনতা দিবসের সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।
শেখ হাসিনা সরকারের 15.5 বছরের শাসনামলেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি 25শে মার্চ কালরাতের গণহত্যায় শহীদদের। এমনকি কোনো খোঁজ খবরও না রাখার অভিযোগ শহীদ পরিবারগুলোর। ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত শহীদদের তালিকাটা পর্যন্ত করেনি পতিত আওয়ামী লীগ সরকার। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ সহ সারা দেশে চালায় অপারেশন সার্চ লাইটের নামে এক নৃশংস হত্যাযজ্ঞ। তৎকালীন ইকবাল হল আর বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নৈশপ্রহরী শামসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। কথা হচ্ছিল শহীদ শামসুদ্দিনের ছেলের সঙ্গে। তিনি জানান, গত 15.5 বছর সরকারের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি, এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত দেয়া হয়নি শহীদদের। সরকারের নানা দপ্তরে ঘুরেও মেলেনি কোনো সহায়তা। কথায় বলতো ওনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আসলে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। ওনারা জনগণের সাথে, শহীদদের সাথে, শহীদ পরিবারের সাথে ধোঁকাবাজি করছে। না তো আমার মার বয়স 103 বছর, আমার মাকে আমি ঠিকমতো চালাতে পারি না। শহীদ পরিবার বলছে, এখন পর্যন্ত কালরাতে শহীদ হওয়া 196 শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর তথ্য পাওয়া গেছে, যদিও প্রকৃত হিসাব বের করা হয়নি। কারণ সেই রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় আসা বহিরাগত অনেকেই শহীদ হয়েছেন, যাদের তথ্য আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন তারা যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, তারা রাষ্ট্রীয় স্বীকৃতি অদ্যাবধি না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের যারা যে সকল শহীদ পরিবারগুলো এখনও অবহেলিত ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত ইতিহাস সংরক্ষণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। জাতীয় বীর হিসাবে তাদের চিহ্নিতকরণের পারিবারিক দাবি এবং বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের মতো যারা আছে তাদের দাবি সত্ত্বেও কিন্তু এটি করা হয়নি। গত 1.5 দশকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার সরকার হিসাবে তাদের পরিচয় দিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা একেবারেই ব্যক্তি কেন্দ্রিক ইতিহাসে রূপান্তরিত করতে যে এর চরিত্রটাই তারা পাল্টে দিয়েছেন। 25 মার্চ কালরাতে গণহত্যায় শহীদদের প্রকৃত তথ্য বের করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার আহ্বান ইতিহাসবিদদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসের আয়োজন নিয়ে জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। আপনি সকালেও জানাচ্ছিলেন বরিশালের সবশেষ আয়োজন, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর এই বছর তো রাজধানী ছাড়া বাকি জেলা শহরগুলোতে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে, সে বিষয়েও জানাবেন। জি, আমি এখন রয়েছি বরিশালের ব্লেস পার্ক মাঠে, যেখানে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই কুচকাওয়াজ অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সকাল 9টায় আসলে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ইতিমধ্যে কিন্তু আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর লোক যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। আনুষ্ঠানিকভাবে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করবেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। তিনি কিন্তু ইতিমধ্যে সেই জাতীয় পতাকা উত্তোলনের যে আনুষ্ঠানিকতা সেইটি কিন্তু এখন শুরু হবে, জাতীয় সঙ্গীত শুরু হবে। সেই জাতীয় সঙ্গীতের সাথে কিন্তু আসলে এই যে কুচকাওয়াজ অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখন শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঞ্চে কিন্তু যে অতিথিরা রয়েছেন তারা এসেছেন, তারা জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য যে জাতীয় সঙ্গীত শুরু হবে সেখানে কিন্তু বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের জেলা প্রশাসক, বরিশাল রেঞ্জ ডিআইজি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং সেই জাতীয় পতাকার পরে কিন্তু শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কিন্তু আসলে এই যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। জাতীয় সঙ্গীত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সবাই কিন্তু দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত কে সম্মান প্রদর্শন করছেন। জাতীয় সঙ্গীতের পরে কিন্তু এখানে যে বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তিনি বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু আসলে যে আনুষ্ঠানিকতা রয়েছে, প্রথমে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ, তারপরে রয়েছে বরিশাল জেলা পুলিশ, এরপরে এপিবিএন এর সদস্যরা রয়েছে, বরিশালের আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন,
রয়েছেন বরিশাল জেল পুলিশ রয়েছেন তারা, এবং সিভিল আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন, অংশ নিয়েছেন কুচকাওয়াজে ফায়ার সার্ভিস স্টেশনে যারা সদস্যরা রয়েছেন তারা এখানে আছেন, বরিশাল স্কাউট রোভার স্কাউটের সদস্যরা এখানে রয়েছেন, এবং বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং সেই কুচকাওয়াজে তারা কিন্তু আসলে অংশ নিচ্ছেন। এর আগে আমরা সকাল 6টায় দেখেছি বরিশালের মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সেখানে কিন্তু বরিশালের বিভাগীয় কমিশনার তিনি কিন্তু এখানে প্রথমে শ্রদ্ধা জানান, এরপরে বরিশালের রেঞ্জ ডিআইজি, বরিশালের জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশন থেকে শুরু করে কিন্তু যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক তারা কিন্তু ফুল নিয়ে, ব্যানার নিয়ে কিন্তু আসলে এসেছেন এবং সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পাশাপাশি যে সারা দিনব্যাপী কিন্তু বরিশালে আনুষ্ঠানিকতা রয়েছে, সেখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হবে। এরপরে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরপরে কিন্তু আমরা যেটি দেখেছি যে বরিশালে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে শিশু পার্ক এবং বরিশালের দুর্গাসাগর দিঘির পার্ক রয়েছে, সেখানে কিন্তু আসলে শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়ার একটি কথা রয়েছে। সেখানে কিন্তু শিশুরা সকাল থেকে বিনা টিকিটে কিন্তু তারা আসলে এইসব পার্কগুলোতে প্রবেশ করতে পারবে এবং সেখানে কিন্তু তারা আসলে তাদের যে আনন্দ উপভোগ করতে পারবে। স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাতে সব আনুষ্ঠানিকতাই কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আসলে আয়োজন রাখা হয়েছে। এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু আসলে যারা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা এখানে এসেছেন। এর পাশাপাশি বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমরা এখানে দেখেছি তারা এখানে উপস্থিত হয়েছেন। সেটা হচ্ছে যে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের পরে কিন্তু আসলে আলোচনা সভা রয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবশেষ কিন্তু আসলে তাদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হবে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে এখন পর্যন্ত। বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে সারা দেশব্যাপী মানুষ। এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে এই মুহূর্তে আজকের আয়োজন কি কি দেখছেন এবং সিলেটে আজকে সারাদিন জুড়ে এই স্বাধীনতা দিবসের বিশেষ কি কি থাকছে? দেখছেন মুজাল ভাই ইউটিউব। রানা, সিলেটে আজকে স্বাধীনতা দিবসের বিশেষ কি কি আয়োজন থাকছে সবশেষ তথ্য নিয়ে জানাবেন। রানা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মাথাপিছু আয়, রপ্তানি ও প্রবাসী আয় সবকিছুই ছিল তলানিতে। স্বাধীনতার 54 বছরে শক্তিশালী অর্থনৈতিক যাত্রার পথে অনেক দূর এগিয়ে গেলেও এর সুফল পায়নি সাধারণ মানুষ। ৭১-এ অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এখনও সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই থামেনি। বিশ্লেষকরা বলছেন, সামাজিক ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত হলেই মিলবে অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার ৫৪ বছর পার করেছে বাংলাদেশ। ভঙ্গুর অর্থনীতি থেকে মজবুত অর্থনৈতিক যাত্রার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেশ। ধ্বংসস্তূপ থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানি বাজার। তবে স্বাধীনতার এত বছর পরেও আয় বৈষম্যের শিকার দেশের বৃহত্তর জনগোষ্ঠী। উন্নয়নের নামে বড় বড় প্রকল্পকে সামনে আনা হলেও অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি মেলেনি সাধারণের।
দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসান হলে অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের, যেখানে সুশাসন নিশ্চিতে লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের ভিতরে ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আমরা শুধু কি কোথায় আটকে আছে এটা নিয়ে ডিল করছি। অর্থনীতির শ্বেতপত্র কমিটি বলছে, বিগত ১৫ বছরে চোরতন্ত্রের প্রভাবে উন্নয়ন বাজেটের ৪০% অর্থ লোপাট হয়েছে। পাচার হয়েছে $234 বিলিয়ন। আয় বৈষম্য আর অসমতার কারণে প্রবৃদ্ধির সুফল যায়নি সাধারণ মানুষের ঘরে। ধনী গরিবের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য ইনভেস্টমেন্ট প্রসিডিওরটাকে যদি আমরা সেরকম পদ্ধতিগত পরিবর্তন করতে পারি, তাহলে আমরা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যদি সম্পদের হয়, তাহলে যে আমরা অর্থনৈতিক মুক্তিটাও আমরা আশা করতে পারি। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে টেকসই করতে অভ্যন্তরীণ সম্পদকে কাজে লাগিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো গেলে কমবে আয় বৈষম্য। আমাদের অগ্রাধিকার দিয়ে সেখানে আকর্ষণীয় করে দিতে হবে, যাতে সেখানে বিনিয়োগকারীরা সহজেই এখানে বিনিয়োগকে নিরাপদ এবং লাভজনক এবং টেকসই করতে পারে। তখনই আপনার অর্থনীতিটা ধীরে ধীরে এগিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই বিপ্লবের অঙ্গীকার ও নতুন প্রজন্মের হাত ধরে আগামীর বাংলাদেশ হবে অর্থনৈতিক বৈষম্য মুক্তির প্রত্যাশা বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে স্বাধীনতা দিবসের আয়োজন নিয়ে জানাতে আমাদের সঙ্গে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, স্বাধীনতা দিবসের সকাল থেকে কি কি আয়োজন রয়েছে, কি আয়োজন বিশেষ স্বাধীনতা দিবসের জন্য বিশেষ কি কি আয়োজন থাকছে আজকে? আমাদের স্বাধীনতা দেখুন, আসলে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠন অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরে বিভিন্ন কিন্তু কর্মসূচি জেলা প্রশাসক হাতে নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই অর্থাৎ এই মাঠেই কিন্তু সে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে। এটি কিন্তু উদ্বোধন করেছে বিভাগীয় কমিশনার। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তারা এসছেন কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য। এখানে এসছেন পুলিশ প্রশাসন অর্থাৎ সিভিল সার্জন থেকে আরম্ভ করে অর্থাৎ ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু তারা কিন্তু এখানে এখন উপস্থিত হয়েছেন। তারা কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। এটি কিন্তু নানাবিধ অর্থাৎ কর্মসূচি পালন করবেন। এরপরে চিত্রাঙ্কন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্থাৎ আবৃত্তি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু রংপুরে অর্থাৎ অনুষ্ঠিত হচ্ছে। এটি কিন্তু চলবে অর্থাৎ রাত পর্যন্ত, বিকালেও এই অনুষ্ঠান রয়েছে। আমরা একটু আগে কিন্তু জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এবারের কিন্তু আয়োজন ভিন্ন রকমের। অর্থাৎ শহীদ যেসব 24 শহীদ বিপ্লবী যারা হয়েছে তাদের শ্রদ্ধা জানিয়ে কিন্তু, এবং যারা 71 সালে অর্থাৎ স্বাধীনতার 26 মার্চ যে মহান স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছে এবং তার আগে যারা যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানিয়ে এই আজকের এই আয়োজন তারা পালন করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু অর্থাৎ 54 বছর পরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে রংপুর এই স্টেডিয়ামে। আমরা দেখেছি যে এই যে আয়োজন ঘিরে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদেরকে গতকাল থেকে কিন্তু বলা হচ্ছে এবং গতকাল থেকে তারা কিন্তু এই আয়োজন ও অর্থাৎ করার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু অর্থাৎ অংশগ্রহণ করার জন্য আজকেই তারা এসছেন। আমরা সকাল থেকে দেখেছি যে নানাবিধ মানুষ তারা ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ মিনারে। শহীদের প্রতি তাদের দাবিটা হচ্ছে বৈষম্য বাংলাদেশ আর তারা দেখতে চায় না। তারা দেখতে চায় একটা ভালো যে দেশে মানুষ কথা বলতে পারবেন, স্বাধীনতার যে সব ইতিহাস তুলে ধরতে পারবে সেটি আসলে তারা গ্রহণ করে নিয়েই কিন্তু এই যে শ্রদ্ধা অর্থাৎ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই ছিল আমার কাছে আসলে শহীদ অর্থাৎ 26 মাসের মহান স্বাধীনতা দিবসের সর্বশেষ। রংপুর থেকে স্বাধীনতা দিবসের সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এদিকে আরেক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ভারত চীন দুই দেশই বাংলাদেশের বন্ধু। 28 মার্চ চীন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য। একই সঙ্গে দিল্লির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও আগ্রহী ঢাকা। কমন্সে এই রিপোর্টগুলো সাইটেশন করেন
মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, বোয়া ফোরামে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং। তো ওই মিটিংয়ে আমরা এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং। এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে, চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে। এদিকে পররাষ্ট্র সচিব জানান, ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনূস বৈঠক নিয়ে এখনও উত্তর দেয়নি দিল্লি। ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া প্রধান উপদেষ্টা চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে বড় হার ব্রাজিলের। সেলেসাওদের 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতেই আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। 8 মিনিট পর লিড ডাবল করেন ফার্নান্দেজ। এরপর ব্রাজিলের হয়ে কুনহা গোল করলেও 3-1 লিড নিয়ে বিরতিতে যায় স্কালোনের শিষ্যরা। বিরতির পর আবারও গোল করেন সিমিওন। এই নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের খবরে। না ফেরার দেশে চলে গেলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সঞ্জিদা খাতুন। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। ডায়াবেটিস, কিডনি রোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। জানা গেছে, ধানমন্ডিতে ছায়ানট ভবনে আজ দুপুর 12:30টায় সঞ্জিদা খাতুনকে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। চিরতরে থেমে গেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন। একাধারে ছিলেন লেখক, গবেষক ও সংগঠক। জীবনভর রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন তিনি। রবীন্দ্রনাথের কবিতার শৈলী নিয়ে করেছেন গবেষণাও। বাঙালির পরিচয় অন্বেষণ ও গঠনের ক্ষেত্রে তার জীবনাদর্শ অনুকরণীয়। তিনি ভীষণ ভালো সাংগঠনিক একজন মানুষ, সংগঠন কিভাবে গড়তে হয় ভালো বুঝতেন। তিনি ভীষণ ভালো একজন শিক্ষক, বাংলার শিক্ষক এবং গানের শিক্ষক এবং বাঙালি সংস্কৃতির শিক্ষক, এবং তিনি ভীষণ রকমের সুন্দর, মানে সাংঘাতিক রকমের ভালো একজন শিল্পী। তো এইরকম একটি সমন্বয় আমরা আর পাবো না, সত্যি সত্যি পাবো না। সাহিত্য সংস্কৃতি উদযাপনে ছায়ানট গঠনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে পরাহত করে সম্প্রীতি গড়ে তোলার লড়াই করেছেন। ছায়ানট একটি অসাম্প্রদায়িক শক্তির একটি প্রতীক। ছায়ানট বাঙালি সংস্কৃতির চর্চার একটি প্রতীক। প্রথমত আমরা বাঙালি, আমরা এই বাংলার মানুষ। তো সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে একসঙ্গে যাতে সুন্দর একটি দেশ গড়তে পারি, সেই শিক্ষাটা ওনাদের কাছে আমরা পেয়েছি। দেশ বিদেশের সম্মান কুড়িয়েছেন সঞ্জিদা খাতুন। পেয়েছেন 21 পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম সম্মানে সম্মানিত করে। 2021 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী স্বীকৃতি দেন। 1933 সালের 4 এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন সঞ্জিদা খাতুন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।